আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যার কাছে এত টাকা ছিল যে সে প্রতি বছর শুধু ইঁদুরে কেটে ফেলা নোটের জন্যই কোটি কোটি ডলার হারাতো। এমন একজন যে নিজের মেয়েকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আগুনে পুড়িয়ে ফেলেছিল প্রায় ২০ লাখ ডলার। আবার সেই মানুষটাই ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের একজন। কেউ তাকে রবিনহুড মনে করত, কেউ দানব। তার নাম ছিল পাবলো এসকোবার। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ ছেলে পৃথিবীর সবচেয়ে ধনী অপরাধীতে পরিণত হলো? আর কি এমন ঘটেছিল যে পুরো একটি দেশের সরকার, সেনাবাহিনী এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো তাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিল? এই গল্প শুধু একজন মাদক সম্রাটের নয়, এটি ক্ষমতা, অর্থ, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং পতনের এক অবিশ্বাস্য কাহিনী। ১৯৪৯ সালে কলম্বিয়ার ছোট্ট শহর রিও নেগ্রোতে জন্ম নেন পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়া। তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা ছিলেন স্কুল শিক্ষিকা। ছোটবেলায় তাকে দেখে কেউই ভাবতে পারেনি যে এই ছেলেটি একদিন পৃথিবীর অন্যতম কুখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। কিন্তু খুব অল্প বয়স থেকেই পাবলোর মধ্যে ছিল বড় কিছু করার অদম্য আকাঙ্ক্ষা। সমস্যা ছিল, সে বৈধ পথে নয়, দ্রুততম পথে ধনী হতে চেয়েছিল। কৈশোরে সে ছোটখাটো অপরাধ দিয়ে শুরু করে। কবরের পাথর চুরি করে বিক্রি করা, নকল লটারি টিকিট বানানো, চোরাচালান। যে কাজেই টাকা ছিল, পাবলো সেদিকেই ঝুঁকেছিল। তার লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ধনী হতে হবে। আর এই মানসিকতাই তাকে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না। ৭০-এর দশকে বিশ্বে কোকেইনের চাহিদা দ্রুত বাড়তে শুরু করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। অনেকে এই ব্যবসার সম্ভাবনা দেখেছিল, কিন্তু পাবলো এসকোবার দেখেছিল একটি সাম্রাজ্য। সে বুঝতে পেরেছিল যে এই বাজার নিয়ন্ত্রণ করতে পারবে, সে অগণিত সম্পদের মালিক হবে। খুব দ্রুত সে কোকেইন পাচারের জগতে প্রবেশ করে এবং নিজের নেটওয়ার্ক তৈরি করতে শুরু করে। পাবলো শুধু অপরাধী ছিল না, সে ছিল অসাধারণ কৌশলী। সে উৎপাদন, পরিবহন এবং বিতরণ সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। অল্প সময়ের মধ্যে সে গড়ে তোলে মেডেলিন কার্টেল, যা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মাদক চক্রগুলোর একটি। তার কার্টেল এত দ্রুত বৃদ্ধি পায় যে কয়েক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোকেইনের বড় একটি অংশ তাদের হাত দিয়ে যেত। টাকা তখন নদীর স্রোতের মতো আসতে শুরু করেছে। প্রতিদিন কোটি কোটি ডলার আয় হচ্ছিল। এত অর্থ ছিল যে ব্যাংকে রাখার জায়গা পাওয়া যেত না। নগদ টাকার বান্ডিল গুদামে, খামারে, দেয়ালের ভেতরে লুকিয়ে রাখা হতো। পরে তার হিসাবরক্ষকেরা জানিয়েছিলেন, প্রতি বছর শুধু ইঁদুরে কেটে ফেলা এবং নষ্ট হয়ে যাওয়া টাকার পরিমাণই ছিল কয়েকশো কোটি টাকার সমান। ৮০-এর দশকের মাঝামাঝি সময়ে পাবলো এসকোবার পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। এক পর্যায়ে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এত বেড়ে যায় যে বিশ্বের ধনীদের তালিকায়ও তার নাম উঠে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মেডেলিনের অনেক গরিব মানুষ তাকে ভালোবাসত। কারণ পাবলো শুধু অর্থ উপার্জন করেনি, সেই অর্থের একটি অংশ খরচও করেছিল সাধারণ মানুষের জন্য। সে গরিবদের জন্য বাড়ি তৈরি করেছিল, ফুটবল মাঠ বানিয়েছিল, স্কুল নির্মাণ করেছিল। হাজার হাজার পরিবার তার সাহায্য পেয়েছিল। ফলে অনেক মানুষ তাকে নায়ক হিসেবে দেখতে শুরু করে। কেউ কেউ তাকে ডাকতে গরিবের বন্ধু। কিন্তু এখানেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর দ্বৈত চরিত্র। দিনের বেলায় যে মানুষটি গরিবদের সাহায্য করত, রাতের অন্ধকারে সেই মানুষটি নির্মম হত্যার নির্দেশ দিত। তার বিখ্যাত নীতি ছিল প্লাটা ও প্লোমো, অর্থাৎ রূপা অথবা গুলি। সহজ ভাষায়, ঘুষ নাও অথবা মরো। বিচারক, পুলিশ, রাজনীতিবিদ যারা তার পথে বাধা হয়ে দাঁড়াতো, তারা হয় টাকা নিত, নয়তো মৃত্যুবরণ করত। ধীরে ধীরে সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কলম্বিয়ার সরকারও তাকে ভয় পেতে শুরু করে। সে শুধু অপরাধ জগতের নেতা ছিল না, সে দেশের রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে চেয়েছিল। এমনকি একসময় সংসদের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিল। কিন্তু যখন তার অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ পেতে শুরু করে, তখন তার রাজনৈতিক স্বপ্ন ভেঙে যায়। এই অপমান পাবলো সহজভাবে নেয়নি। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ। কলম্বিয়ার সরকার, পুলিশ এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে সে কার্যত যুদ্ধ ঘোষণা করে। শহরের রাস্তায় বোমা বিস্ফোরণ, বিচারক হত্যা, সাংবাদিক হত্যা, দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৯৮৯ সালে একটি ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। একটি যাত্রীবাহী বিমানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। লক্ষ্য ছিল একজন রাজনৈতিক নেতা, কিন্তু তিনি সেই বিমানে ছিলেন না। তবুও শতাধিক নিরীহ মানুষ নিহত হয়। এই ঘটনার পর আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বেড়ে যায়।
পাবলো তখন আর শুধু একজন মাদক ব্যবসায়ী ছিল না, সে হয়ে উঠেছিল একটি জাতীয় সংকট। যুক্তরাষ্ট্র সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নেয়, কারণ তার কার্টেলের মাধ্যমে বিপুল পরিমাণ কোকেইন আমেরিকায় প্রবেশ করছিল। কিন্তু এখানেই গল্প আরও অদ্ভুত হয়ে ওঠে। যখন সরকার তাকে ধরার জন্য মরিয়া, তখন পাবলো এমন একটি প্রস্তাব দেয় যা শুনে পৃথিবী অবাক হয়ে যায়। সে বলেছিল কলম্বিয়ার জাতীয় ঋণ সে পরিশোধ করে দিবে যদি তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করা হয়। সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু এটি দেখিয়েছিল তার সম্পদের পরিমাণ কতটা বিশাল ছিল। চাপ বাড়তেই থাকে। অবশেষে পাবলো আত্মসমর্পণ করতে রাজি হয়, তবে একটি শর্তে, কারাগার সে নিজেই তৈরি করবে। অবিশ্বাস্য হলেও সত্যি, সরকার সেই শর্ত মেনে। ফলে তৈরি হয় লা ক্যাথেড্রাল নামের এক বিলাসবহুল কারাগার। কিন্তু এটি কারাগারের চেয়ে ব্যক্তিগত রিসর্টের মতো ছিল। সেখানে ছিল ফুটবল মাঠ, বার, পার্টির ব্যবস্থা, বিলাসবহুল কক্ষ এবং তার বিশ্বস্ত লোকজন। বাইরে থেকে দেখলে মনে হতো সে বন্দী, কিন্তু বাস্তবে সে এখনও নিজের সাম্রাজ্য পরিচালনা করছিল। যখন সরকার বুঝতে পারে কি ঘটছে, তখন তাকে অন্য কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু খবর পেয়ে পাবলো পালিয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় মানব শিকারগুলোর একটি। কলম্বিয়ার বিশেষ বাহিনী, গোয়েন্দা সংস্থা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং তার অসংখ্য শত্রু একসঙ্গে তাকে খুঁজতে শুরু করে। প্রতিদিন তার অবস্থান বদলাত, কখনো পাহাড়ে, কখনো শহরে, কখনো গোপন বাড়িতে। একসময় সর্বশক্তিমান মানুষটি এখন পালিয়ে বেড়াচ্ছে। তার সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। অনেক সহযোগী নিহত হয়, কেউ আত্মসমর্পণ করে, কেউ বিশ্বাসঘাতকতা করে। যে নেটওয়ার্ক একসময় অপ্রতিরোধ্য মনে হতো, সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এদিকে পাবলোর পরিবারও নিরাপদ ছিল না। স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে সে ক্রমাগত লুকিয়ে থাকতে বাধ্য হয়। সেই সময়ের একটি বিখ্যাত গল্প রয়েছে। এক রাতে পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকার সময় তার মেয়ে ঠান্ডায় কাঁপছিল। তাকে উষ্ণ রাখতে পাবলো আগুন জ্বালায়। বলা হয় সেই আগুনে কয়েক মিলিয়ন ডলার মূল্যের নগদ অর্থ পোড়ানো হয়েছিল। ভাবুন একবার, যে মানুষটি জীবনের টাকার জন্য সবকিছু করেছে, শেষ পর্যন্ত সেই টাকাই আগুনের জ্বালানি হয়ে গেল। 1993 সালের 2 ডিসেম্বর পাবলো তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিল। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে বেড়ানো বাহিনী সেই কল ট্র্যাক করতে সক্ষম হয়। খুব দ্রুত তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর শুরু হয় শেষ অধ্যায়। বিশেষ বাহিনী তার লুকানোর বাড়িটি ঘিরে ফেলে। গুলির লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর পাবলো ছাদে ওঠার চেষ্টা করে, ঠিক তখনই গুলি লাগে। কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাটের জীবন। তার মৃত্যুর পরও বিতর্ক থামেনি। কেউ বলেন পুলিশ তাকে হত্যা করেছিল, আবার কেউ মনে করেন ধরা পড়ার চেয়ে আত্মহত্যা করাকেই সে বেছে নিয়েছিল। সত্যটা হয়তো চিরকালই রহস্য থেকে যাবে। একজন সাধারণ কৃষকের ছেলে পৃথিবীর অন্যতম ধনী এবং ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছিল। সে সরকারকে চ্যালেঞ্জ করেছিল, আইনের সঙ্গে যুদ্ধ করেছিল, বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারও পরিণতি হয়েছিল একাকী, পালিয়ে বেড়ানো একজন মানুষের মতো। এটাই ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা। ক্ষমতা যত বড়ই হোক, অর্থ যত অসীমই হোক, একদিন সবকিছুরই শেষ হয়। কিন্তু মানুষের কাজ, তার সিদ্ধান্ত এবং তার রেখে যাওয়া প্রভাব ইতিহাসে থেকে যায়। আর তাই আজও পাবলো এসকোবারের গল্প শুধু একজন অপরাধীর গল্প নয়, এটি লোভ, উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা এবং পতনের এমন এক কাহিনী যা শুনলে মনে হয় যেন কোনো হলিউড সিনেমার গল্প। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, এর প্রায় সবকিছুই বাস্তব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনার মতে পাবলো এসকোবার কি শুধু একজন অপরাধী ছিল, নাকি ইতিহাসের সবচেয়ে জটিল চরিত্রগুলোর একজন। এমন আরও রহস্যময় ও অবিশ্বাস্য বাস্তব কাহিনী দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করুন এবং পরের ভিডিওটি অবশ্যই দেখে নিন, কারণ ইতিহাসের আরেকটি অন্ধকার রহস্য আপনার জন্য অপেক্ষা করছে।